এদিকে আবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কোনো সময় গ্রেপ্তারও হতে পারেন তিনি। এবার ডক্টর ইউনূস সহ ৬২ জনের নামে আন্তর্জাতিক আদালতে মামলা দিয়েছে আওয়ামী লীগ সরকার। যে কোনো সময় বহিষ্কারের ঘোষণা হতে পারেন তিনি। আনোয়ারুজ্জামান সাহেব আন্তর্জাতিক আদালতে একটি মামলা করেছেন। সে মামলায় ওনার পক্ষে ব্যারিস্টার হিসেবে ছিলেন নিজুম মজুমদার, যার বিপক্ষে অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি হত্যা মামলা করা হয়েছে। যাকে খুন করার অপরাধে তার নামে হত্যা মামলা করা হয়েছে। যাকে শেখ হাসিনা খুন করেছেন বলে হত্যা মামলা করা হয়েছে, সেই লোকটি জীবিত। সেই লোকটি নিজেই এবার গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন তার স্ত্রী টাকার জন্য। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা শুনতে চলেছেন। তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো, আজকে সবাই একটু ভিন্নভাবে স্ক্রিনের দিকে খেয়াল করবেন। দর্শক, আবারও হয়তোবা যে কোনো সময় ঘুরে যাবে ক্ষমতার চাকা বা মোড় নিবে, এমনই ইঙ্গিত বাংলাদেশে বারে বার দিচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। দর্শক, এবার আপনারা জানেন যে ডক্টর ইউনূস সহ তার অঙ্গ সংগঠন বা তার যত উপদেষ্টা পরিষদ আছে তাদের ৬২ জনের নামে হত্যা মামলা করা হয়েছে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে, যেখানে শেখ হাসিনা কোনোভাবেই দোষী না এমনটা প্রমাণিত করে ডক্টর ইউনূসকে কিন্তু ফাঁসিয়ে দিচ্ছে। পাশাপাশি যে সমন্বয়করা আছে তারাও কিন্তু ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দর্শক, এবার বিভিন্ন দিক থেকে ডক্টর ইউনূস বিপদে পড়েছেন। চলুন আমরা একটা লাইভের মাধ্যমে দেখে আসি যে ডক্টর ইউনূসের নামে কত বড় ভয়ঙ্কর মামলা দিয়েছে এবং শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ফিরে আসার জন্য কতখানি এগিয়ে গেছে। তো দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন, এই আকর্ষণীয় সংবাদটির সঙ্গে থাকবেন এবং এ বিষয়ে আপনার মতামতটি জানাবেন। আনোয়ারুজ্জামান সাহেব আন্তর্জাতিক আদালতে একটি মামলা করেছেন। সে মামলায় ওনার পক্ষে ব্যারিস্টার হিসেবে ছিলেন নিজুম মজুমদার, যার বিপক্ষে অভিযোগ আছে নিজুম মজুমদার নাকি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছিলেন। মামলার সময় সেই নিজুম মজুমদার আনোয়ারুজ্জামানের এক পাশে ছিলেন, আরেক পাশে ছিলেন ব্যারিস্টার মঞ্জু। তো আওয়ামী লীগের এত ব্যারিস্টার সলিসিটর থাকতে আনোয়ারুজ্জামান সাহেব কেন একজন বঙ্গবন্ধুর কটূক্তিকারীকে বেছে নিলেন? আমি এ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আজকের এই পরিস্থিতিতে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো এই পরিস্থিতিতে গণতন্ত্র উদ্ধারের জন্য এবং স্বৈর শাসক খুনি ইউনূস গংদেরকে সরানোর জন্য এবং তারা যে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, তারা যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশে যে ছাত্র হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, তো বেসিক্যালি এগুলো করে বাংলাদেশে তারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং বাংলাদেশে এটি গণহত্যা চালিয়েছে এই ইউনূসের নেতৃত্বে। সো আমরা মনে করি যে বাংলাদেশে ইউনূস এবং ইউনূস গং যারা আছেন, উপদেষ্টাবৃন্দ এবং কিশোর গ্যাংদের সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সমন্বয়ক নামে যারা পরিচিত, তাদের এই বাংলাদেশে এবং বিচার হওয়া উচিত এবং আন্তর্জাতিক আদালতেও তাদের বিচার হওয়া উচিত। তারা একটি জেনোসাইড চালিয়েছে বাংলাদেশে, অসংখ্য পুলিশ সদস্যকে হত্যা করেছে। একজন গর্ভবতী পুলিশ ছিল, মহিলা ছিলেন, সেই মহিলা বলেছে আমি অন্তঃসত্ত্বা, তারপরেও তারা সেটি কর্ণপাত করেনি। সেই একই পুলিশ ফাঁড়িতে 13 জন পুলিশ সদস্যকে তারা হত্যা করেছে। এইরকম একটি হত্যাকাণ্ড যখন করেছে, তার বিরুদ্ধে বাংলাদেশের যেই কেউ মামলা করতে পারে, সেটা যে কোনো আইনজীবী মামলা করতে পারে। তো আসলে এই ব্যাপারে কে আগে কার বিরুদ্ধে কটূক্তি করেছে কি না করেছে, আসলে সেই ব্যাপারে আমি ওয়াকিবহাল না, সেই ব্যাপারে আমার আসলে জানা নেই বিষয়টি। বাট আমি মনে করি যে বর্তমান পরিস্থিতিতে আমাদের ডিভাইডেশনের কোনো সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে যে কেউ চাইলেই মামলা করতে পারে। আমি আপনাকে একটু থামিয়ে দিতে চাই। আপনি বলছেন ডিভাইডেশনের পরিস্থিতি নেই, ডিভাইডেড। তো যদি ডিভাইডেড নাই থাকে, আজকে দেখেন মোস্তফা সরোয়ার ফারুকী বঙ্গমাতার অভিনয় করেছে তার ওয়াইফ, সে 5ই আগস্টের একদিন বা 2 দিন আগে সে আওয়ামী লীগ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে। বিরূপ মন্তব্য করায় সে আজকে উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছে। আজকে এই যে নিজুম মজুমদাররা, তারা যে অতীতে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছে, ভবিষ্যতেও যে আওয়ামী লীগের সুদিন আসলে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করবে না, এর গ্যারান্টি কি আনোয়ারুজ্জামান সাহেব দিতে পারবেন? না, এখন ঘটনা হচ্ছে যে আসলে আমি কোনো ব্যক্তি পর্যায়ে যাইতে চাচ্ছি না, যে ব্যক্তি পর্যায়ে আমি কারোর সাথে কোনো ব্যক্তিকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমি যেহেতু ওভারঅল রাজনীতিটা করি এবং আমরা যেহেতু যারা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনীতিটা করি এবং শেখ হাসিনা আমাদের নেত্রী, এর বাহিরে আমরা আসলে কাউকে কোনোভাবে ওইভাবে আমরা চিন্তা করি না বা কোন চিন্তা করার কোনো সুযোগ নেই।
সো আমাদের নেত্রী হচ্ছেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমাদের আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সো এইগুলো নিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই। এর মধ্যে আপনার ব্যক্তিগত খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর খুব কাছের লোক ছিলেন, বাট সময় মতো সে বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। তার এই জন্যই বঙ্গবন্ধুর নাম খন্দকার মুস্তাকের নাম হয়েছে খন্দকার মুস্তাক, এবং এই দেশ জাতি বাংলাদেশের মানুষ তাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে এবং সারা জীবন তাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। এখন খন্দকার মুস্তাকের মতো যদি আরো কেউ থাকে, এরকম কেউ যদি করতে চায়, ফারুকি যদি উপদেষ্টা হিসাবে শপথ নিতে চায়, তার বউ যেখানে বঙ্গমাতার চরিত্র অভিনয় করেছে, সেটা এই জাতি এবং দেশ এবং জনগণ সেটা বিচার করবে। যুগ যুগ ধরেই আপনার দলের মধ্যে এরকম লোকজন থাকে, ইনফিল্ট্রেশন ঘটে, বিভিন্ন দল থেকে আসে, বিভিন্ন কালারে রং ধরে দলের মধ্যে প্রবেশ করে, এবং এগুলো হয়। বাট তার মানে এই না যে তারাই দলের আদর্শ, তারাই দলের নীতি নির্ধারক, সবকিছু এরকম না। বাট আমি মনে করি, আমি একটু রাজনীতির একটু লিবারাল হইতে করতে চাই। আমি মনে করি যে যদি কেউ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, ধরেন একজন আজকে ধরেন তার তরুণ বয়সে বিভিন্ন কারণে হয়তো কোনো রাজনৈতিক দল করতে পারে, বিভিন্ন কারণে হয়তো সে ভুল বুঝতে পারে। একটা সময় যদি সে বঙ্গবন্ধুর আদর্শ পড়ে, জীবনে পড়ে, এবং আওয়ামী লীগ সম্পর্কে যদি সে জ্ঞান অর্জন করার পরে যদি মনে হয় যে না, আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য এবং যে রাজনৈতিক চর্চা সেটি তার ধারণ করার মতো তার মন মানসিকতা ডেভেলপ করেছে, সেইভাবে যদি মনে করে যে না, আমি সেই রাজনীতি করতে চাই, আমার মনে হয় তাকে স্পেস দেওয়া উচিত, আমি মনে করি। বাট যদি বিতর্ক থাকে, দলের নীতি নির্ধারণের পর্যায়ে আছে, ওনারা বিবেচনা করেন, আমরা একটা দলের ক্ষুদ্র কর্মী, একদম সাধারণ কর্মী, সেই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া আসলে আমি আপনাকে বলতে চাই, স্পেস দেওয়া যেতে পারে, দিবেন। এই যে ছাত্রলীগ জামাত শিবিরকে অনেক স্পেস দিয়েছে, স্পেস দেওয়া আজকে 5 আগস্ট ঘটেছে। তো আমি দেখেন, আজকে আমি যে ব্যক্তি সম্পর্কে বলছিলাম, আনোয়ার জামান চৌধুরী, উনি বারবার কাদেরকে সুযোগ দিচ্ছেন? উনার ইলিয়াস আলীর বডিগার্ডকে উনার ব্যক্তিগত কর্মচারী হিসাবে রেখেছেন। উনার চতুর্দিকে জামাত বিএনপির লোক, আওয়ামী লীগের এত লোক থাকতে কেন আমরা এই 5ই আগস্ট থেকে কেন আমরা শিক্ষা নিতে পারি না? আমাদের যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগের ত্যাগী, আমরা তাদেরকে নিয়ে কি চলতে পারি না? তাদেরকে নিয়ে কি আমরা সামনে যেতে পারি না? আমার মনে হয় যে ভাই, এখানে প্রশ্নটা একেবারে ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। আমি আসলে ব্যক্তিগত পর্যায়ে কোনো প্রশ্ন নিয়ে আসলে আমি কথা বলতে চাই না। কেন বলতে চাই না? এই মুহূর্তে পার্টির এই ক্রান্তিকালে এখন যে পার্টির একটি ক্রান্তিকাল যাচ্ছে, আমাদের যে একটি সময় যাচ্ছে, এই সময় শুধু আমরা এই জায়গায় থাকতে চাই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের নেত্রী দেশরত্ন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা, এই আদর্শ এবং এই জায়গাটা থেকে আমরা রাজনীতি করতে চাই। বা তার হাজার হাজার কর্মী থাকবে। ধরেন একজন পিতার 10টি সন্তান থাকে, 10টি সন্তানের মধ্যে আপনার সবাই কি একই ধরনের হয়? একই ধরনের হয় না। তাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে, সেটা দল বিচার করবে। দল অনেক বড় জায়গা, আমাদের নেত্রী বিচার করবে, সেটার বিষয়। বাট আমি পার্সোনালি কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই না। এই পরিস্থিতিতে আমি দেশ এবং দেশের রাজনীতি নিয়ে আওয়ামী লীগ কিভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো যায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে বাংলাদেশের সরকার পুনর্বহাল করে আবারও তাকে প্রধানমন্ত্রী করে দেশ সেবার সুযোগ দেওয়া যায়। ধন্যবাদ আপনাকে। আমি আপনার একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। আমি আপনার ইয়েতে দেখেছি, আপনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী, আপনি অবশ্যই সাধারণ সম্পাদক প্রার্থী, আপনি একজন সাবেক ছাত্রনেতা, ঢাকা ভার্সিটিতে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। সকলেই চায় আওয়ামী লীগের নেতৃত্বে সাবেক ছাত্র নেতারাই আসা। এই যে আপনি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী, আদৌ কি যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মেলন হবে? এটা আপনি একটি খুব বার্নিং কোশ্চেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বেসিক্যালি আওয়ামী লীগ, ছাত্রলীগ বা আমাদের সংগঠনগুলো আসলে এমনই যে যারা যখন যেভাবে দায়িত্ব গিয়েছেন, তারা ততক্ষণ পর্যন্ত দায়িত্ব আঁকড়ে ধরে রাখতে চান যতক্ষণ পর্যন্ত যে তাদের মৃত্যু না হয়। এটা এরকমই হয়। বাট তাতে আমাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, ক্ষোভ নাই। বিকজ আসলে আমরা যারা দলটা করি, আমরা চাই দলের বিভিন্ন পদবিতে গিয়ে আরো যেন দলকে যেন, আজকে আমি একজন কর্মী হিসাবে যেভাবে দলকে সার্ভিস দিচ্ছি, আমি যদি আজকে দলের নেতা হইতাম, ভাইটাল একটা জায়গায় থাকতাম, তাহলে কিন্তু আমি পুরো যুক্তরাজ্যকে কাঁপাতে পারতাম, পুরো ইউরোপকে কাঁপাতে পারতাম, সেই জায়গাটা যদি আমাকে দেওয়া হইতো। কিন্তু হয়তো সেই জায়গার মধ্যে আমি নাই, কিন্তু তাতে আমার দুঃখ নাই, খুব নাই। যারা আছেন তাদের সাথে আমরা মিলেমিশে কাজ করতে চাই, তাদেরকে সহযোগিতা করতে চাই। এট দ্য মোমেন্ট সবচেয়ে বড় কাজ হচ্ছে যে দলকে সংগঠিত করা এবং দেশরত্ন শেখ হাসিনাকে কিভাবে সরকার পুনর্বহাল করে সরকার দেশের জন্য কাজ করা যায়, সেই কাজটি করা। এট দ্য মোমেন্ট ঠিক আছে। আমি জানি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন রাজনীতি করেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে একটি হত্যা মামলা করা হয়েছে, যাকে খুন করার অপরাধে তার নামে হত্যা মামলা করা হয়েছে, যাকে শেখ হাসিনা খুন করেছেন বলে হত্যা মামলা করা হয়েছে। সেই লোকটি জীবিত। সেই লোকটি নিজেই এবার গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন তার স্ত্রী টাকার জন্য তাকে মৃত বলে শেখ হাসিনা সহ আরো বেশ কয়েকজনের নামে হত্যা মামলা দিয়েছেন। এদিকে আপনারা জানেন শেখ হাসিনার নামে ইন্টারপোলের রেড নোটিশ জারির ব্যাপারে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে সাহায্য নেওয়া হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে। তার বিরুদ্ধে এরই মধ্যে 200-রও বেশি মামলা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই হত্যা মামলা বলা যায়, রাষ্ট্রদ্রোহিতার মামলা। এখন বর্তমান
সরকার চাইছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ নিশ্চিত করা হোক। কিন্তু বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, বা বর্তমানে যদি আমরা আদালত চত্বরের কথা বলি, আপনারা জানেন আদালত চত্বরে আওয়ামী লীগের যারা গ্রেফতারকৃত নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা যখন যান তাদের উপরে কিন্তু হামলার ঘটনা ঘটে। আদালত চত্বরে তারা হামলার শিকার হন। একটা জিনিস বলতে চাই, যারা নিরপেক্ষ দর্শক রয়েছেন, যারা আমার দর্শক অনেক হয়তো আওয়ামী লীগ করেন, আমার অনেক কথা হয়তো বা তাদের ভালো লাগে না, যারা বিএনপি করেন আমার অনেক কথা হয়তো তাদের ভালো লাগে না, কিন্তু যারা নিরপেক্ষ তারা হয়তো বা বুঝবেন, একজন আসামি তিনি যতই ঘৃণিত অপরাধী হন না কেন, তিনি যখন আইনের আশ্রয় নেন, তিনি যখন আইনের আশ্রয়ে চলে যান, তখন কিন্তু তার নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, তাকে দিতে বাধ্য। এবং একজন অপরাধী তিনি যতই ঘৃণিত অপরাধী হন না কেন, ন্যায় বিচার পাওয়া তার হক, তার অধিকার। তিনি অপরাধী কি অপরাধী না সেটা প্রমাণ হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, আদালত সেটা বলবেন। আপনি কোনোভাবেই আদালত চত্বরে তার উপরে হামলা করতে পারেন না, ডিম ছুঁড়ে মারতে পারেন না। আদালত চত্বরে যখন এই অবস্থা, যখন আবার গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে একজন জীবিত মানুষকে মৃত দেখিয়ে শেখ হাসিনার নামে হত্যা মামলা হয়েছে, এই খবরকে আপনার মনে হয় শুধুমাত্র বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করছে? এই খবর ইন্টারন্যাশনাল মিডিয়াও খুব গুরুত্ব সহকারে প্রচার করবে বা করছে। এই যে এই নিউজটা যখন ইন্টারপোলে যাবে, তারা কি শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারের হাতে তুলে দিতে সাহায্য করবে বলে মনে হয় আপনাদের কাছে? শেখ হাসিনা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অনেকগুলো মামলার আসামি, তিনি নিশ্চয়ই অনেক অপরাধ করেছেন, কিন্তু আদালত চায় প্রমাণ। আমি, আপনি, আপনারা আবেগের বশে অনেক কিছু বলেই আমরা, কিন্তু আদালত আবেগ দিয়ে বিচার করে না। আদালত প্রমাণ ছাড়া কোনো কথা বলবে না। প্রমাণ ছাড়া আপনি কাউকে খুনি বলতে পারবেন না, প্রমাণ ছাড়া আপনি কাউকে চোর বলতে পারবেন না, যতক্ষণ না সেটা আইনিভাবে প্রমাণিত হয়। ইন্টারপোল কিন্তু এক্ষেত্রে এই গ্রাউন্ডগুলো বিচার করবে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা কেমন। যে মানুষটি পালিয়ে রয়েছেন, অন্য দেশে অবস্থান করছেন, তাকে যদি ইন্টারপোলের মাধ্যমে স্বদেশে ফিরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ওই মানুষটি স্বদেশে গিয়ে বিচারের মুখোমুখি হলে তিনি কি আদৌ ন্যায় বিচার পাবেন? এই গ্রাউন্ডগুলো কিন্তু তারা খুব ভালোভাবে বিচার করে। ইন্টারপোলে শুধু আপনি অ্যাপ্লাই করলে হবে তা না, ইন্টারপোলের কাছে আপনাকে প্রমাণ দাখিল করতে হবে। ইন্টারপোল প্রমাণ পাওয়ার পরে ওই আসামি যে দেশে রয়েছে সেই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করবে। এখন সেই দেশের সরকার কি আসলেই সেই আসামিকে তার নিজ দেশে ফেরত পাঠাতে ইচ্ছুক? এখানে শুধুমাত্র সরকার ইন্টারপোলের কাছে চেয়েছে, ইন্টারপোল ভারতের উপর খবরদারি করে শেখ হাসিনাকে বাংলাদেশে দিয়ে দিবে, ব্যাপারটা আসলে অতটা সহজ অঙ্ক নয়। ইন্টারপোল প্রথমে নিজের বিচার করবে, এই অপরাধী আসলে কতটুকু অপরাধ করেছে, ওই অপরাধীর নিজ দেশে বিচার ব্যবস্থা কেমন, ওই অপরাধী কোনো ধরনের নিজের দেশে ফিরিয়ে দেয়া গেলে তাকে তিনি অন্যায়ের শিকার হবেন কিনা, জুডিশিয়াল কিলিং এর শিকার হবেন কিনা তিনি, এটা নিশ্চিত হওয়ার পরে তখন ওই দেশে অনুরোধ করবেন, যে দেশে ওই আসামি রয়েছে সেই দেশের সরকারের সঙ্গে তারা কথা বলবে। সেই দেশ ওই আসামির নিজ দেশের সঙ্গে তারা কথাবার্তা বলবে। তাদের নিজেদের মধ্যে তো অনেক চুক্তি রয়েছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যে চুক্তি করেছেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী। সেই চুক্তিতেও কিন্তু বলা হয়েছে, হ্যাঁ তারা ওই চুক্তি অনুযায়ী তারা হয়তো শেখ হাসিনাকে তারা ফেরত দিতে পারে, কিন্তু এখানে তবে রয়েছে, কিন্তু রয়েছে শেখ হাসিনাকে আসলে রাজনৈতিক প্রতিহিংসা শিকার কিনা, এই ব্যাপারগুলো বা এই মামলাগুলো রাজনৈতিক কিনা, এই ব্যাপারগুলো এখানে অনেক বড় ভূমিকা পালন করবে। এবং এই যে শেখ হাসিনার নামে মামলা হলো এত বেশি, হত্যা মামলা হলো, যেই লোকটা হত্যা শিকার হয়নি, যেই লোকটা দিব্যি বেঁচে রয়েছে, সেই লোকটা তো হত্যা শিকার হয়নি, তাহলে শেখ হাসিনাকে কেন, কোন ভরসায় ইন্টারপোল বাংলাদেশের কাছে ফেরত দিবে? শেখ হাসিনাকে কোন ভরসায় ভারত বাংলাদেশের কাছে ফেরত দিবে? এই যে এত মামলাগুলো হচ্ছে, এই মামলাগুলো আসলে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের যে একটা প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াটাকে আমার কাছে মনে হয় বাধাগ্রস্ত করছে। একজন মানুষের বিরুদ্ধে আপনি যদি মামলা করেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেই অভিযোগে আপনি মামলা করেন, সেই অভিযোগে আপনি তাকে জেলে ভরতে পারবেন, তার শাস্তি ব্যবস্থা করতে পারবেন। কিন্তু আপনি তার বিরুদ্ধে যদি আপনি 200-300 মামলা করে ফেলেন, তখন এটা আসলেই রাজনৈতিক হয়রানি বলে অনেকের কাছে প্রতীয়মান হয়। আপনি তাহলে শেখ হাসিনা এরকম ভাবে বিচার করতে পারবেন না। এরকম বিচার আসলে করা যাবে কিনা সেটা নিয়ে আসলে সন্দেহ রয়েছে। কারণ বর্তমান সরকারের যে নানান পরিস্থিতি দেখা যাচ্ছে, সবকিছু মিলিয়ে বর্তমান সরকার যে খুব সুবিধাজনক অবস্থায় রয়েছে সেটা কিন্তু নয়। বর্তমান সরকারের 4 জন উপদেষ্টার মধ্যে সাধারণ মানুষ দ্বারা হেনস্থা শিকার হয়েছেন। হ্যাঁ, কোনো জায়গায় আওয়ামী লীগের লোকজন ছিল। আজকে স্বাস্থ্য উপদেষ্টা তিনি হেনস্থা শিকার হয়েছেন, পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন, সেখানে ব্রিটিশ হাইকমিশনার ছিলেন। নাহিদ ইসলাম তিনি গতকালকে জগন্নাথ ইউনিভার্সিটির ওখানে তাকে কটু বাক্য শুনতে হয়েছে। আসিফ নজরুল সাহেব তিনি জেনেভায় গিয়ে সুইজারল্যান্ডে, সেখানে তিনি এয়ারপোর্টে তিনি আওয়ামী লীগের লোকজন দ্বারা হেনস্থা শিকার হয়েছেন। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি প্যারিসে গিয়ে তিনি সেখানে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন ফয়সাল মোর্শেদ ভাইয়ের মুখ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যে একজন মারা যায়নি, তারপরেও তাকে মৃত্যু সাজিয়ে শেখ হাসিনার নামে হত্যা মামলা করা হয়েছে। দর্শক, এই বাটপারি যারা করেছে তারা তো আসলে ঠিক কাজ করেনি,
তো যারা মারা যায়নি তাদেরকেও মৃত্যু সাজিয়ে হত্যা মামলা করা, এটা ডক্টর ইউনূস সাহেবও তিনি সমর্থন করেন না। তো যারা করেছে তারা হচ্ছে এলাকার আতিনেতা পাতিনেতা যারা আছে তারা হয়তো বা এগুলো করতে পারে। তো অনেকেই মারা গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে দুই একটা মিস্টেক হতেই পারে। তো এ বিষয়ে আপনাদের মতামত চাই, এবং যারা এখনও যাচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, তারা অবশ্যই কমেন্টে আপনি চান কিনা অবশ্যই লিখে যাবেন, আপনার মতামতটি দেখতে চাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের নতুন চ্যানেলের একটা ভিডিও এন্ড স্ক্রিনে আসবে, খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিওটি আপনারা দেখুন। ধন্যবাদ।